একটা সময় ছিল ফুরফুরার ডন পারভেজ রহমান, মানে আমার মনে হচ্ছে সত্যি কি আপনি টিকিট পাননি বলেই বিজেপিতে গেলেন? মাদার আর যুবর যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটার নাকি আপনি জন্মদাতা। পারভেজ রহমান স্বমহিমায় কি ফিরছে? বিজেপিতে যাওয়াটা কি এখন মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনি ভুল করেছেন? আপনার কথা অনুযায়ী তার মানে কি বিজেপি হিন্দুত্ববাদের উপর দাঁড়িয়ে থাকে? আচ্ছা, দল যদি ডাকে আপনি আসবেন? ইঙ্গিত কি দিলীপ যাদব? শুরু করছি সংবাদ টিভির বিশেষ অনুষ্ঠান মুখোমুখি। মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমরা যাকে পেয়েছি হুগলি জেলার ফুরফুরা বিধানসভার প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান। যদিও তিনি প্রাক্তন হলেও এখন অবশ্য বর্তমানে তিনি বিজেপি। তো প্রথমেই আমাদের পারভেজদাকে সংবাদ টিভিতে স্বাগতম। পারভেজদা, প্রথমে একটা প্রশ্ন, রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতিতে তো মানে ওয়েস্ট বেঙ্গলে একটা কথা আছে, বীরভূমের ডন হচ্ছে অনুব্রত মণ্ডল, একটা সময় ছিল ফুরফুরার ডন পারভেজ রহমান, মানেন? ওটা তো আমার মুখে মানাবে না, ওটা আপনি বলছেন, হয়তো আপনার জন্যই ঠিক। ওটা আমি নিজেকে ডন বা কিছু মনে করি না, নিজেকে একজন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এটাই মনে করতে ভালোবাসি। দ্বিতীয় প্রশ্ন খুব একদম ছোট্ট প্রশ্ন, মানেটা হয়তো অনেক বড়। 2রা মে যখন রেজাল্ট হলো, মমতা ব্যানার্জি আবার নবান্নে গেল, আপনার ওই দিন খুশির দিন ছিল না দুঃখের দিন ছিল? কারণ আপনার দল হেরে গেছে, আপনার প্রাক্তন দল জিতে গেছে। সুখের দিন না মানে খুশির দিন না দুঃখের দিন? না, এটা ব্যাখ্যা করলে অন্যরকম বা অনেক রকম ব্যাখ্যা হয়, তবে নিশ্চিতভাবেই বলা যায় যে আমি যেহেতু বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এই দলটা বর্তমানে আমি বিলং করছি, অতএব আমি সেই দলের একজন কর্মী হিসাবে আমাদের যে হার এই বিধানসভা নির্বাচনে, এতে আমি নিশ্চিতভাবেই অখুশি। আবার অপরপক্ষে বলতে গেলে যে পশ্চিমবঙ্গের বুকে একটা জিনিস খুব ভালো লেগেছে, যে মানুষ ধর্মের ঊর্ধ্বে গিয়ে, জাতি বিদ্বেষের ঊর্ধ্বে গিয়ে, চরম হিন্দুত্ববাদ এর ঊর্ধ্বে গিয়ে তাদের নিজেদের মতামত প্রকাশ করেছে। এটার জন্য এটা আমি খুশি হয়েছি, বা এ থেকে আমি একটা রাজনৈতিকভাবে শিক্ষা পেয়েছি, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন মানুষের কাছ থেকে আমার এই শিক্ষা আমাকে রাজনৈতিকভাবে সমৃদ্ধ করেছে। আপনার কথা অনুযায়ী তার মানে কি বিজেপি হিন্দুত্ববাদের উপর দাঁড়িয়ে থাকে? ঠিক তাই। আমরা যেটা দেখলাম তার তো বাইরে কিছু ভাবা যায় না, যেটা দেখলাম বাস্তব, যেটা পশ্চিমবঙ্গের মানুষ যেটা দেখলেন, আমি এটা পছন্দ করি না। এটা আপনার প্রশ্ন পরবর্তীকালে থাকতে পারে, তার আগেই আমি বলি, কারণ আমি মূলত রাজনীতির ময়দানে আমার নামা কোনো জাত, কোনো ধর্ম, কোনো শ্রেণী এরকম কিছু দেখে নয়। আমি তৎকালীন সময়ে বামফ্রন্টের অত্যাচারিত আমি নিজে হয়েছি, আমার এলাকার মানুষ হয়েছেন। সেই অত্যাচারের বিরুদ্ধে যারা অত্যাচারিত তাদের পক্ষে থেকে আমি লড়াই করেছি। সেখানে কোনো ধর্মের স্লোগান ছিল না, সেখানে কোনো কোনো জাতি, কোনো স্লোগান ছিল না। সেখানে স্লোগান ছিল দুর্নীতি স্লোগান, সেখানে স্লোগান ছিল অনুন্নয়নের স্লোগান, সেখানে স্লোগান ছিল বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। এই স্লোগান নিয়ে আমি রাজনীতির ময়দানে নেমেছিলাম, এবং আমি মনে করি রাজনীতি করতে গেলে কোনো ধর্ম লাগে না, কোনো ধর্মীয় কোনো বাদ, এটার কোনো প্রয়োজন হয় না। মানুষের অসময়ে, মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকলেই তারা বুকে টেনে নেয়, কাছের করে নেয়। এটা আমি রাজনীতি করে আমার এতদিনের রাজনৈতিক জীবনে আমার উপলব্ধি, আমি বুঝি। পারভেজদা, আমি একটা অনেক বড় কথা বলবো, প্রশ্নটা ছোট, কিন্তু ছোট প্রশ্ন করতে গেলে আমাকে একটু বোঝাতে হবে। আপনার বাড়ির পিছনে একটা মাঠ আছে, মাঠের একদম ওই প্রান্তে যে গ্রামটা, সেই গ্রামের আমি ছেলে, সুতরাং আমি ছোটোবেলা থেকেই আপনাকে চিনি। আমি দেখেছি আপনি তৃণমূল কংগ্রেস করেছে,
হঠাৎ করে কি এমন হলো বিজেপিতে গেলেন, এই প্রশ্নটার উত্তর আমি নেব, তো তার আগে জিজ্ঞাসা করছি মানুষের ধারণা যে আপনাকে টিকিট দেওয়া হয়নি, 1 নম্বর ধারণা যার জন্য আপনি চলে গেছেন, 2 নম্বর ধারণা একটা কিছু ইন্টারনাল প্রবলেম ছিল, মান অভিমান থাকতে পারে। এখানে আবার সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা কথা বলবো, তিনি বলেছিলেন মান অভিমান ঝগড়াঝাটি যা থাকবে সেটা দলের সাথে আলোচনা করা দরকার। যদি তাই হয়ে থাকে তাহলে আপনি করলেন না কেন? 1, 2 নম্বর হচ্ছে সত্যি কি আপনি টিকিট পাননি বলেই বিজেপিতে গেলেন? প্রথম প্রশ্নের উত্তর হলো ওটা ভুল প্রশ্ন। আপনি যেটা করলেন যে আমি টিকিট পাইনি বলে গেছি, এটা ঠিক না। তার কারণ আমি 2020 সালের 19শে ডিসেম্বর মেদিনীপুরে আমাদের রাষ্ট্রীয় প্রাক্তন অধ্যক্ষ বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিতজি আছেন, ওনার মঞ্চে আমি যোগদান করেছিলাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় মুকুল রায় মহাশয় তার উপস্থিতিতে। তাই এটা একদমই ঠিক কথা নয়। আমি 19শে ডিসেম্বর 2020 যদি যোগদান করি তখন তো কোনো প্রার্থী তালিকা বা কিছু ডিক্লেয়ার হয়নি, আমি তার আগেই চলে গেছি। দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি বললেন কি এমন কারণ ছিল। নিশ্চয়ই আপনার প্রশ্নটা অত্যন্ত সঙ্গত, প্রাসঙ্গিক। কারণ হলো আমি 1998 সালের আমার তৃণমূলে পরিচয় ওইটুকু বললেই আমি মনে করি যথেষ্ট। সেটা হলো 1998 সালের 1 জানুয়ারি যদি ধরা হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস বা প্রতিষ্ঠাতা হিসাবে মমতা ব্যানার্জি তৃণমূল দলকে তৈরি করেছেন, তাহলে 1998 সালে পঞ্চায়েত নির্বাচন দিয়ে আমাদের শুরু হয়েছিল। সেই পঞ্চায়েত নির্বাচনে আমি এই ভাঙমড়া গ্রাম পঞ্চায়েতের এই আমার 20 নম্বর বুথ থেকে আমি প্রার্থী হয়েছিলাম এবং এখানে বামফ্রন্টের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে লড়াই করে এখানে আমি জিতেছিলাম, অনেক ভোটে জিতেছিলাম, 400-র অধিক ভোটে। একটা বুথে নির্বাচনে 400-র অধিক ভোটে জেতা মানে অনেক অনেক বড় ব্যাপার সিপিএমের আমলে। তাই আমি মনে করি তৃণমূলে আমি কবে এলাম, কবে থেকে শুরু করলাম, 1998 সালে পঞ্চায়েতের আমি এখানে সদস্য হলাম, 2003 সাল পর্যন্ত আমি ছিলাম, 1998-2003। আর আমার বলার অপেক্ষা রাখে না। তারপরেও যদি তৃণমূলে আমাদের আইডেন্টিটি নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আমরা আদৌ তৃণমূল কি না, এটা আমাদেরকে খুব দুঃখ দিয়েছে, খুব কষ্ট দিয়েছে, খুব পীড়া দিয়েছে, খুব অভিমান, অনেক অভিমান, মান অভিমান, রাগ, দুঃখ, ক্ষোভ, এই সবকে সাথে নিয়ে বুকে চেপে আমি তৃণমূল পরিত্যাগ করেছিলাম। পারভেজদা 2010-এর পর মমতা ব্যানার্জি যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন তখন থেকে পুরসুরায় একটা মানে আর একটা রটনা রটত, পুরসুরা মানে পারভেজ রহমান, পারভেজ রহমান মানে পুরসুরা। আবার তার কিছুদিন পরে যেতে যেতে তার সাথে একটা যোগ হলো গোষ্ঠীদ্বন্দ্ব মানেই পারভেজ রহমান। ওই মাদার আর যুবর যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটার নাকি আপনি জন্মদাতা, এটাকে মানেন? আপনার প্রশ্ন আপনার দিকে ঠিক, কিন্তু আমার মনে হয় আমি আপনাকে একটু ধরিয়ে দিই। মাদার যুবর দ্বন্দ্ব আমার দ্বারা সৃষ্টি হবে কেন? আমি তো মাদারেরও কর্তা নই আর যুবরও কর্তা আমি নই, আমি তো দলের একজন কর্মী। তাই মাদারে যিনি সর্বময় কর্তা তিনি আমার নেত্রী, আর এই দলের যুবর সর্বময় কর্তা আমাদের আর এক নেতা মাননীয় অভিষেক ব্যানার্জি ছিলেন তৎকালীন সময় বা আছেন এখনও। তাহলে আমার দ্বারা এই গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হবে কেন, এটা আমি মনে করি না। গোষ্ঠীদ্বন্দ্ব বলে যদি মাদার যুবর কিছু থাকে সেটা উপর থেকেই তৈরি হয়েছে, যার ফল নিচে এসেছে, যার ফল সময়ে অসময়ে বিভিন্ন নির্বাচনে দলকে সেটা ফেস করতে হয়েছে, দল বুঝেছে। ব্যাস, এই আমার কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারে আমি একবার বাইট শুনেছিলাম আপনার একটা নিউজ চ্যানেলে, মানে আমাদের যুবর কোনো একজন মানে খোকন মল্লিকের
এ নিয়ে আপনি বাইরে বলেছিলেন যে খোকন মল্লিক আমার ছোট ভাইয়ের মতন, ওর সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক, তবে ওকে যারা পরিচালিত করছে তারা ঠিকভাবে করছে না। আর খোকন মল্লিকের সাথে কিন্তু বিপদ। ওই খোকন মল্লিক একটা সময় দাবি করেছিল আপনি বম চাষ করছেন, এরকম অনেক ঘটনা আছে, আমি যাচ্ছি না সেই বিষয়ে। এখন কি সেই জায়গাটা পুরসুরাতে আপনি তো নেই, এখনও কি আছে আপনার মনে হয়? বলছি আমি একটু বলি, দেখুন পুরসুরাও আছে পুরসুরার জায়গায়, আমি পারভেজ রহমান আমিও আছি পুরসুরায়। পুরসুরা হলো আমার জন্মভূমি, আমি হলাম এখানকার ভূমিপুত্র। বিষয় হলো যে যদি আমি বলি, আমি 2011 থেকে 16 সালের বিধায়ক ছিলাম। 2011-তে আমি বিধায়ক হলাম, তারপরে আমাদের দল 2014 সালে লোকসভা নির্বাচন করলো। তাতে কি হলো, 2011 সালে আমি এখানে মানুষের ভোট পেয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে আমি 31,600 ভোটে জিতলাম। 2014 সাল, আমি তখন বিধায়ক, লোকসভা নির্বাচন হলো। এই লোকসভা নির্বাচনে আমি এখানে অপরূপা পোদ্দারকে আমার বিধানসভা কেন্দ্রে 56,000 ভোটে আমি জেতালাম বা জিতলেন উনি। আবার 2016 সাল এসে গেল। 2016 সালে আমি প্রার্থী হতে পারলাম না। 2016 সালে যিনি প্রার্থী হলেন ডক্টর নুরুজ্জামান সাহেব, তিনি এখানে 25,000 ভোটে জিতলেন। আমি মনে করি আমার দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই, তৃণমূলের আমার সমস্ত কর্মীদেরকে সাথে নিয়ে 2011 সাল থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষের সরকারের অধীনে থেকে যেভাবে আমি এলাকায় কাজ করেছি, মানুষকে যে পরিষেবা আমি দিয়েছি, তার ফল 2014 সালে লোকসভা নির্বাচনে অপরূপা পোদ্দার এখানে ফেলো 56,000 ভোটে। আমাকে কি কারণে, আমি হেরে যাব বলে না জিতে যাব বলে কি কারণে দল দেয়া হলো না টিকিট 16 সালে জানলাম না, কিন্তু 16 সালেও এখানে কোনো রকম আমরা কেউ বিরোধিতা করলাম না। 16 সালেও দলের সাথে থেকে আমরা সহযোগিতা করলাম। এখানে 26,000 ভোটে নুরুজ্জামান জিতলেন। এটা গেল এই। তারপর এসে গেল 2016-র পর এসে গেল এখানে পঞ্চায়েত নির্বাচন, জোর জুলুম করে হলো। তারপরে এলো 2019 সালের লোকসভা নির্বাচন। 2019 সালে লোকসভা নির্বাচন যখন হলো, পুরসুরায় কি ফল হলো? পুরসুরায় ফল হলো 26,700 ভোটে পুরসুরা বিধানসভা থেকে তৃণমূল পরাজিত হলো। তখন বিধায়ক ডক্টর নুরুজ্জামান। 2021 সাল বিধানসভা নির্বাচন, হুগলি জেলার অনেক বড় হেভিওয়েট যাকে বলা হয় ক্যান্ডিডেট দেয়া হলো দল থেকে, জেলার সভাপতি দিলীপ যাদবকে। তিনি গত 19-এর লোকসভা নির্বাচনের ফলাফলের 1 ভোট কমানো তো দূরের কথা, তিনি আরও 1,500 বা 2,500 বেশি ভোটে হেরে গেলেন। বিধায়ককে নুরুজ্জামান সাহেব, নেতৃত্বে কারা? দিলীপ যাদবেরা, পারভেজ রহমান নেই। আমার এতগুলো কথা বলার অর্থ হলো, আমি যখন ছিলাম আমার থেকে যে পরিষেবা মানুষ পেয়েছে তার ফল 2016 সাল পর্যন্ত পেয়েছে দল। 2016 সালে আমাকে দল যখন থেকে কোণঠাসা করে দিল বা আমাকে দল কোনো জায়গা দিতে চাইল না, তখন থেকে পুরসুরায় দলের ফল। আমি শুধু ফলটা বলে বোঝাতে চাইছি যে আর আমার সম্পর্কে এখানে আমার কিছু আলাদা করে বলার নেই। এই ফলটা যদি দল সঠিকভাবে মূল্যায়ন করে, বিশ্লেষণ করে, তাহলেই বোঝা যাবে যে পুরসুরায় পারভেজ রহমান নয়, পারভেজ রহমান মানে পুরাতন তৃণমূল কর্মী। আমি এটা মনে করি। কোনো এখানে পারভেজ রহমান, ডন পারভেজ রহমান, আমি একদম এসব মনে করি না। আমি মনে করি আমি একজন তৃণমূলের একেবারে দুর্দিনের, প্রথম দিনের একজন কর্মী। আমার বহু সহকর্মী যারা এই রকম মর্যাদা পেল না, সম্মান পেল না, এই নির্বাচনেও তাদের অনেক প্রত্যাশা ছিল। তাই এখানে 2021 সালেও লোকসভা নির্বাচনের থেকেও ফল খারাপ হলো। পারভেজ দা, আপনার কথা অনুযায়ী উপমহল নেতৃত্ব যে বা যারা আছে পুরসুরায়,
তাদের কোনো একটা জায়গা শূন্যস্থান আছে বলেই আজকে এই রেজাল্ট। আমার যেটুকু মনে হলো আপনার কথা শুনে, আমার একটা জায়গা আছে, মানে আকাশ থেকে তো আর আসে না টিএমসি বা বিজেপি, আমরাই বিজেপি হই, আমরাই টিএমসি হই। যারা নাকি টিএমসিতে ছিল আজকে তারা কিন্তু বিজেপি। এই যে টিএমসির একটা অংশ পুরসুরায় বিজেপি হয়েছে, এর জন্য কি উপরমহল দায়ী, নাকি এখানে গোষ্ঠীদ্বন্দ্ব কিছুটা কাজ করছে, মান অভিমান এখানেও আপনার মতো কাজ করছে? তারা আজকে, আমি একদম জানি, আমার সাথে পড়তো একটি ছেলে, আপনার একদম কি বলবো মরিদ যাকে বলে, সেই স্কুল টিচার, সে আজকে বিজেপি। একটা সময় পারভেজ বলতে সে অজ্ঞান, একটা সময় মমতা ব্যানার্জিকে মা বলে ডাকতো সে, আমার সাথে আমার ক্লাসমেট, সে আজকে বিজেপি হয়েছে। তো এইগুলো কেন? এগুলো কি ওই উপরমহলের নেতৃত্বর কিছু একটা গন্ডগোল হয়েছে তার জন্য, নাকি আপনি নেই তার জন্য, নাকি নিজেদের মধ্যে কোনো একটা ফের একটা ভুল বোঝাবুঝি তার জন্য? আমি মনে করি এখানে পুরাতন কর্মীদের সাথে বা দলের যে বিশ্লেষণ হওয়া দরকার এক একটা নির্বাচনের পর, আমি বুথ লেভেল থেকে, বুথের একজন কর্মী থেকে আজকে দল, আমি মমতা ব্যানার্জি তাকে আমি শ্রদ্ধা জানাই, তাকে কৃতজ্ঞতা জানাই তার বদান্যতায়। আমি এই জায়গায় আমি মনে করি এক একটা নির্বাচনের পর আমরাও বুথে হেরে গেলে বা জিতে গেলে তার একটা চুলচেরা বিশ্লেষণ করি। আমি মনে করি আরামবাগ সাব ডিভিশন নিয়ে দলকে ভুল বোঝানো হয়েছিল, এখনও ভুল বোঝানো হচ্ছে, 21 সাল পর্যন্ত ভুল বোঝানো হয়েছে। তার ফলেই এখানে একমাত্র ভুল তথ্য দলকে পাঠিয়ে দলের ভুল সিদ্ধান্তের জন্য আরামবাগ লোকসভায় এই 2021 সালে ফল আমি মনে করি। তার কারণ যদি এইভাবে বিশ্লেষণ করি যে 2019 সালে লোকসভায় যে বিজেপি জিতলো, বিক্ষুব্ধ তৃণমূলদের ভোট গেল বলে জিতলো, তাহলে 2021 সালে সেই বিক্ষুব্ধ তৃণমূলের যিনি প্রার্থী বা দল, তারা ভোটটা তাদের ঘরে আনতে পারলো না, এটা তাদের ব্যর্থতা আমি মনে করি। হুগলি জেলার সর্বত্রই তারা পুরাতন বিক্ষুব্ধ অভিমানী তৃণমূলীদের ভোটটা নিজেদের দিকে আনতে সক্ষম হয়েছে বলে তৃণমূলের এই রেজাল্ট হয়েছে বিভিন্ন জায়গায়। আর আরামবাগ সাব ডিভিশনে সেই ঘটনাটা এখানকার প্রার্থীরা, এখানকার নেতারা করতে পারেননি বলে তাই আরামবাগ সাব ডিভিশনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেস। দায় তো তার মানে ওদেরকেই নিতে হবে, 100 বার নিতে হবে, দলকে নিতে হবে। দলকে শুধু না, মানে দল তো আপনার কথা অনুযায়ী আরামবাগ থেকে একটা মেসেজ গেছে, যে মেসেজটা ভুল মেসেজ আরামবাগ সম্পর্কে। তার জন্য পরিচালিত যারা পরিচালক হয়ে দাঁড়িয়েছে পুরসুরায়, তারা এখন পর্যন্ত তাদের রেজাল্ট কিন্তু 0 আপনার কথা অনুযায়ী। তাহলে এই যে হারের দায়িত্ব তাকে নিতে হবে। অবশ্যই যারা দায়িত্বে আছে তাদেরকেই নিতে হবে। তাহলে কি দলকে আবার নতুন করে মূল্যায়ন করতে? সেটা দল তারা ঠিক করবে। আমি তো এখন ওই দলে নেই। লাখ টাকার প্রশ্ন, আপনি মূল্যায়নে আসছেন না কেন? আমি মূল্যায়ন, আমায় দল করতে বললে আমি নিশ্চয়ই আসবো। আমি যদি আবার দলে যদি আমার অন্তর্ভুক্তি ঘটে ভবিষ্যতে, দল আমায় মূল্যায়ন করতে বললে আমি করব। এবং দলকে যখন ডেকে যখন 19 সালে লোকসভা নির্বাচনের আগে দল আমাদের ডেকেছেন, দল জানতে চেয়েছেন, আমি সঠিক তথ্য দিয়ে দিয়েছি যে এইভাবে যদি চলে, এইভাবে যদি নির্বাচন হয় লোকসভার, তাহলে পুরসুরা 20,000 ভোটে হারবে। সেটা 20,000 না হয়ে 21,500 হয়েছে পুরসুরা ব্লকে, আর বিধানসভায় 26,000 হয়েছে। আমি এটা দলকে বলেছিলাম। সোদপুর থেকে ভাঙামরা পর্যন্ত সবার মুখে একটাই কথা, যেটা মানে আপনার কাছে আমি খুব ক্লিয়ার জানতে চাইব, পারভেজ রহমান স্বমহিমায় কি ফিরছে? কোথায়? আমি নিশ্চিত বিজেপিতে বলবো না, আপনি তো বিজেপিতে আছেন, আর সিপিএমে বলবো না, মানে স্বমহিমায় কি তৃণমূল কংগ্রেসে ফিরছেন? দেখুন, এখন আমি যেটা মনে করি, আমার সদ্য মাতৃবিয়োগ ঘটেছে। আমাদের মুসলিমদের বড় উৎসব ঈদ উল ফিতর, তার আগের দিন আমার ছোটো মা ইন্তেকাল করেছেন। তো মানসিকভাবে আমি একটু খুবই হয়ে আছি, বিপর্যস্ত আছি। আর সারা পৃথিবী জুড়ে যে জিনিসটা এখন চলছে, করোনা, কোভিড, দেখুন আমরা রাজনীতি করতে আসি কেন? মানুষের সেবা করতে, মানুষের জন্য কাজ করতে। তাই তো মমতা ব্যানার্জির কী স্লোগান ছিল, বা আমরা মঞ্চে উঠে তো দাঁড়িয়ে তাই দিয়েছি, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। তাহলে রাজনীতি যদি মানুষের জন্যই করতে আসা হয়,
তাহলে করোনায় মানুষ তো অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছে বা কাটাবে আগামী দিনগুলো। আমি মনে করি এখন মানুষের পাশে থাকাটাই শুধু রাজনৈতিক ব্যক্তিত্বের নয়, প্রত্যেকটা মানুষের একে অপরকে এই করোনাকালীন পরিস্থিতিতে একে অপরকে সহযোগিতা করা। যেভাবে সহযোগিতা করলে এই করোনা বা কোভিডের হাত থেকে আমরা সবাই বেরিয়ে আসতে পারবো, মানে এই পৃথিবী করোনা মুক্ত হবে, সেইভাবে আমাদের সেই আচরণটা হওয়া উচিত। তাই আমি এখনই এসব কিছু নিয়ে ভাবছি না। যেটা বলা হচ্ছে, আমি দেখলাম একটা আনন্দবাজার ডিজিটালে যে আমি নাকি ইচ্ছা প্রকাশ বা যাওয়ার জন্য একদম আগ্রহী, কোনো কিচ্ছু ভাবছি না আমি। আর যার জন্য আপনাকে ডাকলাম, আপনাকে অনেক অনেক আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকে অফ করছি। আচ্ছা, দল যদি ডাকে আপনি আসবেন? নিশ্চয়ই আসবো আমি। দেখুন, আমাদের একটা কথা আছে, আমার পরিবার, আমার বাবা আব্বার মুখে শুনতাম যে আমরা হলাম ইজ্জতের ভুকা, আমরা ইজ্জতের ভুকা। তা আমি যদি সঠিক ইজ্জত পাই, সম্মান পাই, মর্যাদা পাই, তাহলে আমি নিশ্চয়ই আসবো। নিশ্চয়ই আবার পুরনো অবস্থায় যেতে পারে, 100 বার যেতে পারে, আপনাকেই দেওয়া হলো 100 বার যেতে পারে। যেগুলো বিক্ষুব্ধ তৃণমূল যারা চলে গেছে বিজেপিতে আবার ব্যাকে আসতে 100 বার যেতে পারে। 2021 সালে বিধানসভা নির্বাচন আমি দায়িত্ব নিয়ে বলছি, 100 বার জেতা যেত, 100% জেতা যেত। কিন্তু মানে সঠিক মূল্যায়ন না জানলে আপনি যাকে তাকে জমি চাষ করতে দিলে তো হবে না। শহরের লোককে আপনি জমি দিয়ে দিলে স্যার জমি চাষ করতে পারবে? তাকে প্রমোটিংয়ের কাজ দিতে হবে। ইঙ্গিত কি দিলীপ যাদব? একদম না, মানে সঠিক লোককে সঠিক কাজের দায়িত্ব দিতে হবে, তবে সেই জিনিসটা হবে, নইলে হবে না। আপনার চোখে এন নুরুজ্জামান কি খুব একটা ভালো কাজ করে যেতে পারেনি? তার মূল্যায়ন, তার ফল তো 2019 সালে 2021 সালে পেয়ে গেল। দল ভাবুক না তাহলে কোনটার ফল। একজন কিছু করলে তার ফলটা তো পরবর্তীকালে পাওয়া যায়। আমি 11 থেকে 16 থাকলাম, তাহলে 11 বিধায়ক, 14 সালে লোকসভা নির্বাচন, তার ফল দেখুন। 16 সালে বিধানসভা নির্বাচন, তার ফল দেখুন। 16 থেকে বিধায়ক অন্যজন, 19 সালে লোকসভার ফল দেখুন, 21 সালে বিধানসভার ফল দেখুন। পারভেজদা, মোটামুটি একটা মূল্যায়ন বুঝতে পারা গেল যে পরশুরায় কেন টিএমসি হারলো। আচ্ছা, আপনার এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে বিজেপি কেন হারলো? মানে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি এই কারণে হারলো আমি মনে করি, আমার বলতে কোনো অসুবিধা নেই। বিজেপি আমরা বলার চেষ্টা করেছি মাননীয় মুকুল রায়ের মাধ্যমে যে পশ্চিমবঙ্গে বা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে লড়াই করার জন্য কোনো ধর্মের সুরসুরি দিয়ে কোনো কড়া বাদ, মানে ইসলামবাদ হোক, হিন্দুত্ববাদ হোক, এর কোনো প্রয়োজন নেই। এটা আমার প্রেডিকশান আমি মনে করি, রাজনৈতিক আমার অনুভূতি আমি মনে করি, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি মনে করি। আজকে পুরসুরায় তৃণমূলীরা বিজেপিকে মারছে, সমস্ত বিজেপি কর্মীরা আমার কাছে এসে উপস্থিত। আবার যে জায়গায় আমার একটা অরুণডা বলে অঞ্চল আছে, সেখানে বিজেপির লোকেরা তৃণমূলকে মারছে, তৃণমূলের লোক শেল্টার দিতে পারছে না, তারাও আমার কাছে এসছে। আমি মনে করি এটা আমার বড় সাফল্য। এই যে বিজেপির লোক মার খাচ্ছে, বিজেপির লোক আমার ভোটে নামায়নি পুরসুরায়, তার পরবর্তী সময় আমার কাছে আসছে, এটা যেমন আমার কাছে বড় বিষয়। আবার কোনো জায়গায় তৃণমূলের লোকেরা বিজেপির হাতে মার খাচ্ছে, তৃণমূলের লোকেরা মানে আমার পুরাতন সহকর্মীরা আমার কাছে আসছেন, আমার কাছে এটাই আমার রাজনৈতিক বড় পাওনা। এই প্রোগ্রাম শুরু করার আগে প্রথমে যেটা বলেছিলাম যে পুরসুরার ডন আপনি অনুব্রত, মানে পুরসুরার অনুব্রত হচ্ছে পারভেজ রহমান, তাহলে তো খুব একটা মনে হয় ভুল বলিনি আমি এখনও সেটা মনে করি না। আমি রাজনীতিতে ওসব কথা চলে না, ওটা যাদের মানে ওই না, ওটা যাদের মুখে শোভা পায়। আমি মানুষকে নিয়ে থাকতে চাই, মানুষের কাছে ওইভাবেই বিনম্রভাবে, বিনীতভাবে, যেটা মানুষ ভালোবাসেন, যেভাবে থাকা উচিত মানুষের সাথে, মানুষের পাশে, আমি সেভাবেই চিরকাল থেকে এসেছি এবং আগামী দিনেও সেইভাবেই থাকতে চাই। অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে গেছি, তবে তার আগে আমার প্রশ্ন, আমি যখন আজকে অফিস থেকে আমরা বেরোই
তখন আমরা খবরে দেখলাম যে ফিরহাদ হাকিমকে নারদা কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথে সাথে আরও 3 জনকে করা হয়েছে, সুব্রত মুখার্জিকেও করা হয়েছে, আর মদন মিত্রকেও করা হয়েছে। তো আমার বক্তব্য এটা ভোটের পরে এরকম হচ্ছে, এটা প্রতিহিংসা না তো, এটা বিজেপির একটা চার না তো, বিজেপির এটা খেলা না তো, মানে টিএমসি একটা খেলা খেললো, খেলে জিতলো, বিজেপির নতুন খেলা খেলতে শুরু করলো না তো? না, আমি খেলার কথা যদি বলেন, আমি তৃণমূল কি খারাপ খেলা খেললো যে জিতলো, ওটা না, ওটার সাথে কথাটা মিলছে না। তা আপনি যদি পলিটিক্যাল ভেন্ডেটা মনে করেন যে রাজনৈতিক প্রতিহিংসা, দেখুন এটা অনেক বড় ব্যাপার, আমি ওই লেভেলের লোক নই। এটা সিবিআই, নারদা, সারদা বা এরা, তবু আপনার আর যারা একটা যাদের কথা বললেন, মাননীয় সুব্রত মুখার্জি পঞ্চায়েত মন্ত্রী, মদন মিত্র প্রাক্তন পরিবহন মন্ত্রী, ক্রীড়া দপ্তরের মন্ত্রী ছিলেন, যুব কল্যাণ দপ্তরের, বর্তমানের মাননীয় মেয়র, অ্যাডমিনিস্ট্রেটর এবং আবাসন ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, এবং প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি, এরা সকলেই আমাকে বাই নেম জানেন, চেনেন, মুখ চেনেন, নাম ধরে জানেন। সকলের আমি খুবই ছোট ভাইয়ের মতো, আমি তাদের আদর্শে, তাদের নির্দেশে, আমি তৃণমূলে যখন থেকেছি তাদের সাথে তাদের নির্দেশে কাজ করে এসেছি, তাই আমি তাদেরকে এখনও সম্মান করি, শ্রদ্ধা করি। তার সাথে সাথে ভারতবর্ষের সংবিধানের প্রতি, ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমার অগাধ আস্থা আছে। ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি বা ভারতবর্ষের এই যে দপ্তরগুলো এইসব করছেন আর কি, সিবিআই বা এই সব জিনিসের ওপর ভারতবর্ষের অন্যান্য নাগরিকের মতো আমারও একজন এই সব জিনিসের ওপর অগাধ আস্থা আছে। তারা যেটা সঠিক, এটা তো মনে হয় একটা কিছু জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, তো যেটা সঠিক তার জন্য আইন আছে, আদালত আছে, সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে, সেটাই হবে। আমি তাদের সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। একদম শেষ প্রশ্ন, এটাই শেষ, আপনার সময় নষ্ট করব না। এক কথাই জানতে চাইব, বিজেপিতে যাওয়াটা কি এখন মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় আপনি ভুল করেছেন? বিজেপিতে যাওয়াটা ভুল করেছি বললে ঠিক হবে না। বিজেপিতে তো কোনো একটা জিনিস তো হঠাৎ হয় না। তবে বিজেপিতে গিয়ে আমি বিইং এ মোহামেডান মুসলিম হিসাবে আমি বিজেপিতে গিয়ে ঠিক মানে কোনো দিশা দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না যে আমি ধর্মের কথা বলে মানুষকে রিলিফ দিতে যাব কেন। মানে কেউ যদি অত্যাচার হচ্ছে কারো সাথে, সেখানে তো কোনো মুসলমানদের উপর শুধু হচ্ছে না, বেছে বেছে হিন্দুদের ওপর হচ্ছে না, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব হচ্ছে না, মানুষের ওপর হচ্ছে বলে। তা আমি শুধু মানুষের পাশেই থাকি না, তাতে হিন্দু মুসলিম দেখতে যাব কেন। আমার বিজেপিতে এই জিনিসটা আমি একদম পছন্দ করছি না, আমি করি না। এবং আমি আপনাকে বলি, যদি বিজেপির এই এজেন্ডা এরা রিজিড থাকে যে মুসলিম বিরোধিতা করেই পশ্চিমবঙ্গে রাজনীতি করে, তাহলে আমাকে আগামী দিনে আমিও ভাববো। ধন্যবাদ পারভেজদা, অনেক সময় দেওয়ার জন্য, অনেকক্ষণ সময় দিয়েছেন। একদম শেষ করছি আমাদের অনুষ্ঠান। দর্শকরা দেখলেন, আমার পাশে আছে পুরসুরা বিধানসভার বিধায়ক, প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান। আগামী দিনে অন্য কাউকে নিয়ে আবার বসবো মুখোমুখি অনুষ্ঠানে। ততক্ষণ সুস্থ থাকুন, বাড়িতে থাকুন, সরকারি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলুন। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।